আসসালামু আলাইকুম। আমার মনে হয় নবাব সিরাজউদ্দৌলার পরে এই বাংলার জন্য কোনো সুশাসক তৈরি হয়নি। তৈরি হতে চাইলেও তাকে দমন করা হয়েছে, কিংবা অনেকে সুশাসন করবে বলে এসেও দুঃশাসন করেছে। আমি 2002 সালের ফুটবল বিশ্বকাপের মাধ্যমে টিভি ও পত্রিকার সাথে পরিচিত হই। তখন থেকে এখন পর্যন্ত দেখে আসছি, খবরের কাগজ বলেন, টিভি বলেন, এর মাধ্যমে আমি দেখে আসছি যে দেশের এই সহিংস রাজনীতি তখন থেকেই চলে আসে। আর আমার জন্মের আগের ইতিহাস তা তো আমরা পড়ছি বা দেখছি, এই দেশের স্বৈরাচার কিংবা দুঃশাসনের কথা, এবং যা দিনকে দিন বেড়েই চলেছে। আর এই সহিংস রাজনীতির কারণে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই দেশ যতটুকু আগানোর কথা তার চাইতে 50 বছর পিছনে রয়েছে। সভ্য বিশ্বের এক অসভ্য জাতি বলে আমরা বর্তমানে গণ্য হয়েছি। কি নাই আমাদের? সুশিক্ষা গ্রহণের সুযোগ, সব ধরনের শিক্ষা খাত, উৎকৃষ্ট আবাদযোগ্য উর্বর ভূমি রয়েছে আমাদের, যার প্রায় সব জায়গায় মানসম্মত ফসলের উপযোগী যথেষ্ট জনশক্তি রয়েছে, শ্রমশক্তি, প্রবাসী সহ বিভিন্ন আর্নিং পয়েন্টও রয়েছে আমাদের। বিশ্বের অনেক দেশের চাইতে এদেশের আবহাওয়া যথেষ্ট নাতিশীতোষ্ণ। কৃষিখাত, গার্মেন্টস শিল্প খাত, তাঁত ইত্যাদি সহ অসংখ্য খাত রয়েছে আমাদের। আমার মতে বাংলাদেশ যথেষ্ট সম্ভাবনাপূর্ণ একটি রাষ্ট্র। আমাদের যা আছে তা অনেক রাষ্ট্রেরই নেই। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও একটি দেশ এরকম আর্থিক সংকটে পড়ে কিভাবে? এত সংকট তো থাকার কথা না, থাকতো না যদি এর সঠিক রক্ষণাবেক্ষণ ও সঠিক প্রয়োগ করা হতো। কিন্তু এগুলো কেন হচ্ছে? এর মূল কারণ সুশিক্ষার অভাব। আর সুশিক্ষার অভাবে অসভ্যতা, দুর্নীতি, অনৈতিকতা, বৈষম্য ও অতিমাত্রার লোভ মানুষের মাঝে বিদ্যমান, যার কারণে হিতাহিত ভুলে শুধু ক্ষমতা চায়, ক্ষমতার লোভে তারা সবসময় ক্ষমতায় থাকতে চায়, ও তাতে বিভিন্ন প্রতিবেশীও এর সুযোগে বিভিন্ন কিছু লুটে খায়। তাই ক্রমশই হানাহানি আর রাহাজানি সহ বিভিন্ন অস্থিরতা বেড়েই চলেছে। না হয় সাধারণ মানুষের ঘাম থেকে, মাটির নিচ থেকে মাটি ফেরে সীমানার বাহির থেকে যা আসে তাতে আমার দেশ সিঙ্গাপুরের চেয়ে ভালো থাকার কথা। কিন্তু কিভাবে থাকবে? মাটি ফেরে ও সীমানার বাহির থেকে যা আসে তা তো চুরি করে আবার সীমানার বাহিরে নিয়ে যাওয়া হয়। আর এগুলো হয় দায়িত্বজ্ঞানহীনতা এবং জবাবদিহিহীন সরকারের কারণে। তাই সবসময় জবাবদিহিমূলক রাজনীতি নিশ্চিত করা উচিত। তাছাড়া সাধারণ মানুষ কখনোই, জনগণ বা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কখনোই দেশ ধ্বংস করে না। এরা জীবন যুদ্ধ করে হলেও এইখানে পড়ে থাকতে হবে এইটা ভেবে হলেও দেশের কথা চিন্তা করে দেশকে ভালোবেসে যায়, সবসময় দেশের জন্য কেটে যায়। কিন্তু সুশাসনের অভাবে একটা মহল দেশটাকে লুটেপুটে খাচ্ছে। চুরি দুর্নীতি বেড়ে যায় আর দেশ খালি হয়, কারণ বড় বড় চুরেরা চুরি করে দেশে কিছু রাখে না, সব কিছু বিদেশে নিয়ে যায়। তো সবাই মানলাম, চুপ রইলাম, সবাই সবার জায়গায় চুপ। কিন্তু মানতে গিয়ে এখন হয়েছেটা কি? সব কিছুতে ঘুণে ধরেছে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে শিক্ষা। এই শিক্ষা খাত প্রায় ধ্বংসের পথে। শিক্ষা খাতকে আমরা অবহেলা করে আসছি। অনেকেই তো আবার ভাবে জাতি সুশিক্ষা পেলে তাদের মস্তক উন্নত হয়ে যাবে, তাদের নিয়ে আর খেলতে পারবো না, তাদেরকে শিক্ষিত হতে দেওয়া যাবে না। তাই তারা যদি শিক্ষিত হয় তাহলে আমরা তাদেরকে নিয়ে খেলতে পারবো না, তাদের মাথায় খাটাল ভাঙতে পারবো না। না হয় যদি এই ধরনের ভাবনা কারণ না থাকতো, তাহলে কেন ক্ষমতাসীনরা মাতালের মতো আচরণ করে পার পায়, কিংবা মাতালের মতো আচরণ করে আর প্রশাসন তাদের কথা শুনে উন্মাদের মতো গণহারে গণহত্যা চালায়? যা হচ্ছে বা হয়ে আসছে এগুলোকে আমাদের অগোচর? সত্য বললেই সব শেষ। আশ্চর্য! আবার মাঝখানে একটি মহল দুঃসময়ে এসেও ফায়দা লুটতে চায়। আসলে দেশে সব হচ্ছেটা কি? সরকারি বলেন আর বিরোধী বলেন কিংবা বেসরকারি বলেন, আমার প্রশ্ন হলো
মানুষ মরবে কেন ভাই? মানুষ মেরে আসলে কি কোনো শান্তি পাওয়া যায়? আসলে মানুষকে এভাবে মেরে আসলে কাকে নিয়ে রাষ্ট্র চালাবেন? দেশে কেউ না থাকলে কাকে নিয়ে বসবাস করবেন? বিষয়টা আসলে কি ইঙ্গিত করে? নিষ্পাপ শিশু, যুবক, বৃদ্ধ, ছেলে মেয়ে, ছাত্র জনতা, নারী পুরুষ কেউ রেহাই পাচ্ছে না। ক্ষমতাসীনরা কাকে মেরে কোথায় থাকতে চায়? কি করতে চায়? কি করতে চায় আসলে তারা? কি চায় আসলে? কিছুই বুঝি না। কেন এত অরাজকতা? তাতে কার স্বার্থ নিহিত? দেশ তো আমাদের সকলে। কেউ যদি অপরাধ করে তাহলে তার অপরাধ মানুষের সামনে প্রমাণ করে প্রচলিত যে আইন আছে সেই মোতাবেক শাস্তি দিন। মানে ক্ষমতাকে সুব্যবহার করলে তো অবশ্যই সম্ভব সব কিছু, সব অপরাধ সামনে এনে তাকে শাস্তি দেওয়া। ক্ষমতার সুব্যবহার করেন, অপব্যবহারের ফল তো কখনোই ভালো হয় না, কখনোই ভালো হয়নি। ক্ষমতার সুব্যবহার করে একটা রাষ্ট্রকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সবসময় সম্ভব, সংঘাতে নয়, ভালোবাসাতেই সুখ ও সমৃদ্ধি নিহিত। ট্রাই করে দেখেন, প্রমাণ পাবেন আশা করি। এই যে অস্থিতিশীলতা, এই অস্থিতিশীলতা এবং এই অস্থিতিশীল একটা পরিবেশ রাষ্ট্রে তৈরি হয়েছে, আগেও ছিল, দিনকে দিন বেড়েই চলেছে, এর দায়ভার কে নিবে? কেউ বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়েও জনমনে আতঙ্ক তৈরি করছে। এই ভয়াবহতার লাগাম টেনে ধরার কি কেউ নেই? এই অস্থিরতা থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো পথ নেই? রাষ্ট্রের ক্লান্তি লগ্নে সময় মতো কখনোই বুদ্ধিজীবীরা, সুপরামর্শকরা কথা বলে না। এক দুইজন বললেও তাদের দমিয়ে দেয়া হয়। আস্তে আস্তে ফুরা বড় হলে তারপর যন্ত্রণায় যখন জনতা পথে নামে, ইউনিটির অভাবে অবশ্য অনেক সময় এগুলো বানচাল হয়। ইউনিটির অভাব ও এত মত পথ থাকার কারণে এক গোষ্ঠী কথা বলতে আরেক গোষ্ঠী বলে না। ফাঁকে সত্য বলেও তারা মার খায়। বুঝি না এত স্পর্ধা আসে কোত্থেকে? একটা রাষ্ট্রে এত দলাদলি, এত সহিংসতা, এত হতাহত কেন হবে ভাই? কোনটা যৌক্তিক, কোনটা যৌক্তিক, কোন কথাটা ঠিক বেঠিক, কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক এটা বোঝার ক্ষমতাও কি নাই? 13 সালের যে 13 দফা ছিল সেগুলো কি অযৌক্তিক ছিল? তারা কি সশস্ত্র ছিল? তাদের উপর কেন হত্যাযজ্ঞ চালানো হলো? আপনারা যদি সতী হন তাহলে সুক্ষমতা দিয়ে কি তাদেরকে পাহারা দিয়ে তারা যারা সহিংসতা ছড়াতে চায় তাদেরকে চিহ্নিত করা যেত নাকি? আগেই কি তাদের মুরব্বীদের নিয়ে কথা বলা যেত না? এই বিষয়টা এত দূর আসতে হবে কেন? আশ্চর্য হলাম, এটা গণহত্যা হওয়া সত্ত্বেও কোনো বুদ্ধিজীবী মহল টু শব্দটিও করল না। আর রাষ্ট্রের ক্রান্তি লগ্নে যদি বুদ্ধিজীবীরা চুপ থাকে তাহলে এই রাষ্ট্র একদিন বুদ্ধি প্রতিবন্ধীদের আক্রা হয়। আমি আবার কথাটা বলছি, মনে রাখবেন, কোন রাষ্ট্রের ক্রান্তি লগ্নে বুদ্ধিজীবীরা যদি চুপ থাকে তাহলে সেই রাষ্ট্র একদিন বুদ্ধি প্রতিবন্ধীদের আক্রা হবে। আর যখন তাদেরকে এখন যাদেরকে দেখছেন তারা হচ্ছে এই জামানার শেষ বীর। তারাও নিরস্ত্র, তাদের উপরও বর্বরতা কিংবা তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে, তাদের উপরের বর্বরতাও স্বীকার করা হচ্ছে কেন ভাই? তো যুগে যুগে জবাবদিহিমূলক রাজনীতি না থাকার কারণে এখন ত্রাসের রাজনীতি চলে। কেন বুদ্ধিজীবীরা সময় মতো কথা বলে না? কেন এবার সুপরামর্শকরা পরামর্শ দেন না? কেন এত ভয়? রাষ্ট্রও কেন তাদের মতকে প্রাধান্য দেন না? এদেশে কি মানুষ বসবাস করে না? কেন কেউ মানুষের উপরে অত্যাচার করবে আর কেন শান্তিতে সরকার দেশ চালাতে পারবে না? বা এই পরিস্থিতি কেন তৈরি হবে? বা পাড়ার পরিস্থিতি তৈরি করা হয় না কেন এখনো? কেন সরকারি লোক মরবে আর কেনই বা জনগণ মরবে? কি চাই আসলে আমরা? এভাবে চলতে থাকলে একদিন এই রাষ্ট্র মানুষের বাসের অযোগ্য হয়ে যাবে। কিছু কিছু এলাকা হয়েও গিয়েছে বটে। আমার কথা হচ্ছে, দেশকে কে চালাবে বা কোন দল চালাবে
তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যাদের সক্ষমতা আছে দেশ চালানোর, তারা তাদের সক্ষমতাকে সুব্যবহার করে সবাইকে নিয়ে গলাগলি করে বাসযোগ্য সুশৃঙ্খল একটা রাষ্ট্র গড়তে পারেন। একে অপরের সুমতকে সম্মান করে বা যা কল্যাণের তা মেনে, যা অকল্যাণ তা বাদ দিয়ে পবিত্র সংসদকে সার্কাসে পরিণত না করে হাল ধরলে ধরতেও পারেন। এখনও সময় আছে। কেউই তো একটা নির্দিষ্ট সময়ের পরে থাকতে পারবেন না, পারেনি কেউ কোনোদিন, পারবেনও না। সময় সবাইকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেবে, সরকারকেও জনগণকেও। মানে যদি সরকার সীমালঙ্ঘন করে তাহলে সময় তাদেরকে সেটার প্রাপ্য বুঝিয়ে দিবেন। অতীত থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। যদি জনগণ করে সীমালঙ্ঘন, তাহলে পরবর্তী সময়ে পরবর্তী যুগে কিংবা পরবর্তী কালে তাদেরকেও তাদের প্রাপ্য বুঝিয়ে দিবে এই সময়। সে যত ক্ষমতাধর সরকার কিংবা যত ক্ষমতাধর জনগণই হোক না কেন, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো যা বলতে চাচ্ছিলাম, রাষ্ট্রের ক্ষমতাকে যদি সমসাময়িক যুগোপযোগী ব্যবহারের সঠিক প্রয়োগ করা হয় তাহলে সেই রাষ্ট্র উন্নত হতে বাধ্য। উন্নতি সুব্যবহারে, অপব্যবহারে নয়। জনগণের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা সকলেই যেন সকল ক্ষেত্রে সঠিক ইউনিটি বা একতা বজায় রাখতে পারি। আমরা যেন সবসময় জবাবদিহিমূলক সরকারকে আমাদের পাশে থাকতে দিই, সঠিকভাবে দেশ পরিচালনায় সহযোগিতা করি এবং জবাবদিহিতা না থাকলে তাকে বিনয়ের সাথে আমাদের সমস্যার কথা স্পষ্ট ভাষায় বলার জন্য সবসময় নিজেদেরকে তৈরি রাখি। এখনও সময় আছে রাষ্ট্রকে সুন্দর, পরিপাটি ও বাসযোগ্য করে তোলার। রাষ্ট্রকে অহিংস ও বাসযোগ্য করে তুলতে আমাদের যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাই নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সবার আগে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তারা রাজনীতি করবে কেন? তারা তাদেরকে গড়ে, দেশকে গড়ার প্রত্যয় নিয়ে যোগ্য হয়ে তারপর রাজনীতিতে আসবে। না হয় যাতে খুব দ্রুত হুমকির মুখে পড়বে। পারলে একটা জিনিস যদি পারেন তাহলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবুন। শিক্ষার পাশাপাশি যেন তারা যে কোনো একটা কর্মে লিপ্ত হয়ে থাকে, সেই ব্যাপারে ভাবতে পারেন আপনারা। এ নিয়ে অবশ্য আমার ছাত্র রাজনীতি ভ্রষ্ট জাতির মূলে নামক একটি প্রবন্ধ আছে, সেটাতে বলা যাবে ইনশাল্লাহ। তো আসুন সবাই মিলে একটি বাসযোগ্য দেশ গড়ে তুলি, না হয় সময় আমাদেরকে ক্ষমা করবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।